সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক। প্রিয় দর্শক, আজিজিয়া বুক ডিপো নিবেদিত ছাড়পত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই আয়োজনে আমাদের সমাজের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য যা ক্ষতিকর সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং ছাড়পত্র দেব আমরা যা বর্জন করতে চাই, আমরা যা চাই না সেই সব বিষয়গুলোকে। আমরা আয়োজনে প্রথমে আজকে রেখেছি যানজট। আমরা পরবর্তী পর্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করব, যেরকম পলিথিনের ব্যবহার, নদী ভরাট, জমি দখল, বৃক্ষ নিধন, গ্রিনহাউস এফেক্ট, শব্দ দূষণ, এসব বিষয়গুলো থাকবে নানাভাবে। তো আজকে আমাদের এই আয়োজনের সঙ্গে আছেন বুয়েটের সম্মানিত সহযোগী অধ্যাপক। তিনি এআরআই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন এবং দীর্ঘদিন থেকে এই বিষয় নিয়ে কাজ করছেন। আমরা কথা বলবো তার সঙ্গে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি সাইফুন নেওয়াজের সঙ্গে। আচ্ছা নেওয়াজ সাহেব, আমরা আমাদের যে রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে, প্রায় 3 যুগ ধরে আমরা বলছি যানজট যানজট যানজট, এবং একটা সরকার আসছে, আমরা দাবি উত্থাপন করছি যে এই যানজট মুক্ত করতে হবে। কিন্তু যানজট তো মুক্ত হচ্ছেই না, বরং আরও দিনে দিনে যানজট বাড়ছে। আপনি জানেন ফ্লাইওভার হচ্ছে, পাতাল দিয়ে রাস্তা হচ্ছে, ট্রেন আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন, কিন্তু কোনোভাবেই যানজট আমরা মুক্ত করতে পারছি না। কেন? ধন্যবাদ। আসলে আপনাদের এই প্রোগ্রামের শিরোনাম ছাড়পত্রর সূত্র ধরেই বলতে চাই যে যদি প্রশ্নটা এভাবে হয় যে আসলে যানজট মুক্ত হবে, ছাড়পত্র কি আমরা দিতে পারি কিনা ঢাকা শহরকে, তা আমি বলবো যে না, আমরা ছাড়পত্র দেওয়ার মতো অবস্থায় নাই। কারণ আপনি জানেন একটা ছাড়পত্র দেওয়া মানে হচ্ছে যে সব কিছু ক্লিয়ার করে আসতে হয় এবং অনেক প্রি কন্ডিশন রয়েছে। সো ঢাকা শহর কেন, যদি পুরো বাংলাদেশের কথাও যদি বলেন যে যানজট মুক্ত করতে পারবো কিনা, সেই ছাড়পত্র দেওয়ার সাহসটা আমাদের নাই। কেন নাই? আসলে যানজট বা সড়ক ব্যবস্থাপনা মূলত মোটা দাগে তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তো তিনটা বিষয়কেই ইন্ডিকেটর দিয়ে আমরা বলতে চাই যে কেন আসলে আমরা যানজটটাকে নিয়ে সুখকর কোনো পরিস্থিতি এখনও দেখছি না। প্রথমটাই হচ্ছে সড়ক, দ্বিতীয়টা হচ্ছে যানবাহন, তৃতীয়টা হচ্ছে আমরা যা ব্যবহারকারী। তো যদি ঢাকা শহরকে একটা উদাহরণ হিসেবে নিয়ে আমরা যদি বলি সড়ক, দেখেন ঢাকা শহরটা এমনভাবে তৈরি হয়েছে, মানুষের ভিতরে একটা আমাদের ইয়েটা হচ্ছে যে রাস্তা বলতে আমরা বুঝি শুধুমাত্র কিছু সরল রেখা, এবং এর পাশে ভূমি ব্যবস্থাপনা কি হবে সেটা কিন্তু আসলে আমরা মানে ঢাকা শহরের যখন ইতিহাস থেকে যদি দেখেন আমরা এটা ভাবিনি কখনো। ফলে দেখা গিয়েছে কি, আপনি সেই পুরনো সময় থেকে শুরু করে ইভেন আজকের দিন পর্যন্ত যদি আমি রাস্তার পাশে কোনো একটা বিল্ডিং করতে চাই, আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে ইন্টারসেকশনের একদম মুখে, আমি যত কাছে করতে পারি সম্ভব হলে ইন্টারসেকশনের উপরে বাড়িয়ে দেব আমি। এখন যেটা কিনা একটা বড় ডিজাস্টার করে ফেলছে আমার ঢাকা শহরটাকে। কেন বলছি? দেন হচ্ছে যে এই যে রাস্তা বরাবর আমি আর ভবনগুলো যত মানে আমরা সব কমার্শিয়াল চিন্তা করতে করতে আমি আমার ভবনগুলোকে, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে রাস্তা কেন্দ্রিক করে ফেলছি, রাস্তার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ফলে যেটা হয়েছে, আপনার রাস্তায় আমার যখন ইন্টারসেকশনের চারপাশে যখন আমি বড় বড় বিল্ডিং করে ফেলছি, ইন্টারসেকশনে এক্সট্রা স্পেস প্রয়োজন হয়, কারণ এখানে অনেক ধরনের মুভমেন্ট হয়, বিভিন্ন দিকে ডিরেকশনে ট্রাফিক চলাচল করে, স্পেস লাগে। আপনি দেখবেন ঢাকা শহরের অনেক ইন্টারসেকশনে এখন স্পেস নাই। ফলে গাড়ি যখন ঘুরতে যায়, গাড়ি যখন নামতে যায়, আমরা এখন একটা বাস স্টপেজ দেওয়ার জায়গাও দেখা যাচ্ছে ইন্টারসেকশন কেন তার আশেপাশেও আর খুঁজে পাচ্ছি না, আর 200 মিটার 500 মিটার মধ্যে পাচ্ছি না, কারণ অকুপাইড হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আমাদের এই সড়কে প্রচুর ইন্টারসেকশন, আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না এমন যে প্রতি 1 কিলোমিটার যদি আপনি হাঁটেন ঢাকা শহরে, আপনি দেখবেন এক পাশ থেকে 5টা আরেক পাশ থেকে 5টা, অন্তত 10টা রাস্তা এসে মিশেছে, ছোট বা বড়। এটা ঢাকা শহরে কমন একটা রাস্তার সিনারিও। বাট আপনি দেখেন যেই শহরগুলোকে যদি আমরা কোনো এক্সাম্পল হিসেবে নিতে চাই যে যানজট কম, আপনি সেই শহরে কিন্তু 5 কিলোমিটার 10 কিলোমিটার পর পর ইন্টারসেকশন, এত ঘন ঘন ইন্টারসেকশন না। অথচ আমরা দেখেন আমার বাসা থেকে ড্রাইভওয়ে করে ফেললাম, আমি আমার গলি রাস্তা মিশিয়ে ফেলছি,
প্রত্যেকটা মেজর এবং মাইনর ইন্টারসেকশন হচ্ছে যানজট তৈরি করা এক একটা স্পট। কেন ওই জায়গাতে এসে আমার কিন্তু দেখেন ভেহিকেলও দাঁড়াচ্ছে, মানুষ জটলা পাকাচ্ছে, সব ইন্টারসেকশন এবং এর পাশে যে ফুটপাথগুলো সেগুলো তো দখল করে নিচ্ছে। নেক্সট আসছি, আপনি তাহলে দেখা যাচ্ছে যে আমার রাস্তার যে গ্রামারটা হওয়ার কথা আমরা শুধু স্ট্রেট সেকশন করেই কল্পনা করে ফেলেছি, বাট রাস্তার জন্য স্পেস দরকার রয়েছে, ভূমি ব্যবস্থাপনা দরকার রয়েছে, এটা আমরা ভাবি না। স্কুলগুলো করে ফেলেছি একেবারে রাস্তার মুখে গেট দিয়ে ফেলেছি, ফলে দেখা গিয়েছে আপনি দেখেন ঢাকা শহরে প্রায় প্রত্যেকটা স্কুল জোনগুলোতে সকালবেলাতে প্রচণ্ড জ্যাম তৈরি হয়ে যায়, একদম ট্রাফিক সত্যি। পুলিশ গলদঘর্ম হয়ে যায় যে আসলে এই সরানোর জন্য সম্ভব হয় না, গাড়ি এসে না থামছে, বাচ্চারা ওঠানামা করছে, ফলে রাস্তা কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে তার জন্য দেখা যাচ্ছে যানজট তৈরি হয়ে না, যাচ্ছে। পাশাপাশি দেখেন যে রিক্সা, নেক্সট হচ্ছে ভেহিকেলের ব্যাপারটা আসছি। আপনি যদি দেখেন একটু ভেহিকেলের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, যে ধরে নিলাম যে আমার রাস্তা আমি আসলে পূর্ব পরিকল্পিত ছিল না বিধায় আমি আমার রাস্তা ব্যবহার উপযোগী করতে পারছি না, এখন তাহলে আমার স্ট্র্যাটেজিক প্ল্যান হওয়ার কথা ছিল সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায়। সেটাই। তো সেই জায়গা থেকে আমরা পুরো আমার কাছে মনে হয় আমরা উল্টো দিকে হাঁটছি। কেন হাঁটছি? বিআরটি স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন খেয়াল করবেন যে এখানে ছোট গাড়ির আধিক্যটা অনেক বেশি, 60 থেকে 65% ঢাকা শহরের যানবাহনের হচ্ছে তারা ছোট গাড়ি, মোটরসাইকেল, এবং সেই তুলনায় যেটা স্ট্র্যাটেজিক মুভ হওয়ার কথা ছিল যে আমি অল্প স্পেসে বেশি মানুষ পরিবহন করতে পারি, গণপরিবহন বা বাস, সেটার সংখ্যা কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে। ফলে আমি ছোট গাড়ি দিয়ে আমি 2জন মানুষ মাত্র, ড্রাইভার এবং যাত্রী যাচ্ছে, স্পেস নিয়ে ফেলছি আমি প্রায় 150 স্কোয়ার ফিট। সেই তুলনায় যেখানে 150 স্কোয়ার ফিটে আমি চাইলে 30 জন মানুষকে নিয়ে নিতে পারতাম, সেই জায়গাটাতে আমি কিন্তু দেখা যাচ্ছে পারছি না। তো সে এই যে আমাদের এখনও কিন্তু আমরা প্রাইভেট গাড়িকে মোটিভেট করছি, এখনও কিন্তু আমরা ছোট গাড়ির প্রতি কোনো নিয়ন্ত্রণ করছি না। তারপর আপনি যে বললেন রিক্সা, দেখেন এটা যদি কর্তৃপক্ষ এখনও না ভাবে তাহলে 2 দিন পরে এই রিক্সাকে সরানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনার আর সম্ভব হবে না। কারণ আপনি খেয়াল করে দেখবেন এখন নর্মালি তো মোটরাইজ প্যাডেল চাই তো রিক্সা তো ছিলই, এখন কিন্তু কিছুদিন ধরে আমরা দেখছি ওই যে প্যাডেল মোটরাইজ রিক্সা, ব্যাটারি রিক্সা ব্যাটারি চলে চালিত আসছে। রিক্সা, এবং সেগুলা মানে অনেক দ্রুত চলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি, সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও অনেক বেশি থাকে। শুধু তাই না, ব্যাপারটা হচ্ছে যে আপনি, আমার মনে হয় পৃথিবীর আমাদের এখানে প্রায় 18 টাইপের ভেহিকেল রয়েছে একেবারে রেজিস্টার্ড, তার উপর রয়েছে রিক্সা কিন্তু কোনো রেজিস্টার্ড ভেহিকেল না। এবং এত ভেরিয়েন্ট রিক্সার ভিতরে আপনি খেয়াল করে দেখবেন মোটরাইজ রিক্সার ভিতরে মনে হয় 10 থেকে 15 রকমের ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ যার যেভাবে মানে পছন্দ সে সেভাবে। আমরা যেমন অনেক সময় টেইলার্সের কাছে গিয়ে নিজের পছন্দ মতো জামা সেলাই করি, কাইন্ড অফ লোকজন গিয়ে কিন্তু কারখানা থেকে নিজের পছন্দ মতো ডিজাইন করে রিক্সা বানিয়ে নিয়ে চলে আসছে। এবং সেই রিক্সাগুলো এত স্পেস নিচ্ছে রাস্তার, আপনি লক্ষ্য করবেন যেটা অনেক বড় স্পেস তার খেয়ে ফেলছে। ডেফিনেটলি আপনি যদি রিক্সাকে প্রাধান্য দিয়ে সড়কে রাখেন আর আপনার তার পেছু দিয়ে বাস চলতে হয়, তো রিক্সার গতি সমান হয়ে যাবে বাসের গতি। ফলে দেখা যাবে যে আপনার গতি যদি না থাকে, গতি যদি আমি ঝিমিয়ে পড়ি, এখন প্রায় আমাদের দেখা যাচ্ছে যে অনের এভারেজ 10 কিলোমিটার পার আওয়ার, কখনো কখনো সেটা 6 নেমে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে এই কম গতি ধীরে ধীরে কিন্তু আমার গতি কমে যাচ্ছে আমার এই শহরের, ফলে যানজটটা কিন্তু একেবারেই আপনি আর এড়াতে পারবেন না যদি আপনি বড় গাড়ি কেন্দ্রিক আপনি যদি কনসেন্ট্রেশন দিয়ে ফেলেন। এখনও কিন্তু আমরা গণপরিবহনকে প্রাধান্য দিয়ে যে একটা একটা পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথা সেটা করতে পারছি না। আপনি পথচারীর কথা বলেছেন, ফুটপাত, আমাদের পথচারীরা ফুটপাতে হাঁটতে পারছে না, তারা রাস্তায় নেমে যেতে হচ্ছে, বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে আমি বলবো, মোটরসাইকেলের জন্য। কারণ হচ্ছে যে এই ফুটপাতে এমন কোনো কাজ নাই আমরা করি না। ফর ইনস্টেন্স, যে ফুটপাতে যদি কখনো রাস্তা এক্সপানশন করতে হয়, কখনো যদি আমার কোনো কনস্ট্রাকশন কাজ করতে হয়, আমার প্রথম পছন্দ যে ফুটপাতটাকে আমি ছোট করে ফেলবো অথবা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রাখবো, এটা গেল সরকারিভাবে। দেন হচ্ছে যে আপনার দেখা যায় হকাররা বসে আছে কন্টিনিউয়াস, কিন্তু আমি ব্যাপারটা 100 বার বলছি আমরা যে আসলে হকার মুক্ত করে ফুটপাতটাকে কিন্তু পথচারীর কাছে দিতে হবে। আমি মনে করি এখন একটা ভালো সময় আমাদের এই কাজগুলো করা, স্ট্রং একটা স্টেপ নেওয়ার। ফুটপাত ক্লিয়ার করে পথচারীকে সরাতে পারি, পার্কিং যদি রেস্ট্রিকশন দিতে পারি, 3 লেনের রাস্তা 3 লেন ব্যবহার উপযোগী যদি রাখা যায়, ইন্টারসেকশনগুলোতে যদি কোনো ধরনের আমি ইয়ে না রাখি, পার্কিং বা হচ্ছে এনক্রোচমেন্ট না রাখি, দেখা যাবে যে আমার ফ্লোটা থাকবে। কথা হচ্ছে আমি স্পিড বাড়াতে না পারি, ফ্লোটা যাতে আমার থাকে, ফ্লো থাকলেও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা আমরা আমরা যানজটটাকে একটা রিলিফ দিতে পারবো। দেন হচ্ছে আসেন এই যে আপনি যেটা বললেন মনিটরিংয়ের যেই আমাদের ব্যবস্থাপনা, দেখেন আমার কাছে কেন জানি মনে হয় আমরা প্রকৌশলীরা বা নীতি নির্ধারকরা আমরা আমাদের মানে যা করণীয় সেটা করি না,
আমরা বরং সেটা না করে সমস্যাগুলোকে আমরা তৈরি করছি আর আর ম্যানেজমেন্ট করতে বলছি পুলিশকে। দেখেন একজন পুলিশ যখন আপনার সে পুলিশের কাজটা কি, সে দেখবে ঢাকা শহর যদি আমি বলি, সে দেখবে যে ট্রাফিকটাকে অপারেশন করে এবং কেউ রুলস ভাঙছে কিনা সেটা দেখা। সেই জায়গায় তাকে কিন্তু দেখা যাচ্ছে যে রিক্সাকে দৌড়াতে হচ্ছে আর মোটরসাইকেলকে থামাতে হচ্ছে, কারো লাইসেন্স চেক করতে হচ্ছে, একজনের জায়গায় একজনকে চেক করতে হলে 10 জন বের হয়ে যাচ্ছে। কেন মানে আমরা মানে এত কাজ কি না? তাহলে বিআরটিএ কি করছে? আমার কথা হচ্ছে তাহলে প্রতিটা গাড়ির যদি ফিটনেস সার্টিফিকেট যদি আমরা লাগাই দিই গাড়ির পিছনে, তো মেশিন দিয়ে দেখবে, স্ক্যান করে দেখবে যে তার ঠিক আছে কিনা, তাকে থামাতেও তো হবে না, আমরা তো দেখে নিতে পারি রাস্তা থেকে। আমি সেটাই বললাম যে আসলে আমাদের অন্যান্য সংস্থা যে কাজ করণীয় সেটা না করে রাস্তা যখন নেমে যাচ্ছে, পুলিশকে আমরা বলছি আপনি এবার ম্যানেজ করেন। একা পুলিশের পক্ষে সম্ভব না, আমরা মুখোমুখি করে দিচ্ছি পুলিশকে অন্য এবং আমরা ওর আগে যেতে চাচ্ছি এই কারণে যে যানজটের যে সময়টা নষ্ট হয়, যে শ্রম ঘন্টা যায়, একজন মনে করছে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি আমি আগে যাব, তখন সে আগে চলে যাচ্ছে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন শ্রমঘণ্টা। দেখেন ঢাকা শহরে কোনো কেন বাসগুলো যানজট আরেকটা তৈরিকাটার কারণ হচ্ছে বাসগুলো এবড়ো থেবড়ো চালায়, আটকে রাখে, একজন আর কি যেতে দেয় না। কেন যেতে দেয় না? কারণ আমাদের কোনো মালিক ঢাকা শহরে আজ পর্যন্ত চালককে নিয়োগপত্র দেয় নাই। ফলে নিয়োগপত্র কিন্তু তারা যখন বিআরটি থেকে যখন রুট পারমিট নিয়েছে তখন কিন্তু তারা বলেছে আমার চালক রয়েছে 10 জন, আমার এই হচ্ছে তাদের নিয়োগপত্র একটা তারা দিয়েছে। বাট কোনো চালক বেতন পায় না, বেতন সিস্টেমে না, চালক আসলে বিজনেস করছে, মানে চালককে বিজনেস করতে বাধ্য করা হচ্ছে সিস্টেমেটিকভাবে। এবং কোনো সরকার এইটা মালিককে চাপ দিতে পারছে না যে আসলে চালক মানে কি, সে শ্রমিক, তার শ্রম আইন রয়েছে, শ্রম আইন অনুসারেও যদি তাকে বেতনটা দেওয়া হয়, তো চালক যদি জানে মাস শেষে আমার একটা বেতন থাকবে, আমার একটা ছুটির ব্যবস্থা রয়েছে, বোনাস রয়েছে, চালক কিন্তু আর যাত্রীর জন্য আরেকজনকে ঠেকানোর দরকার নাই, মানে এত বেশি সে অ্যাগ্রেসিভ হবে না, হবে না। তো এটাই হবে না। আপনার সঙ্গে আবার কথা বলবো যে বিষয়গুলো নিয়ে, সেটি হচ্ছে যে ক্রমাগত এই সব যানজটের কারণে যে রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে দিনে দিনে, সেগুলো নিয়ে একটু আমরা কথা বলতে চাই। শুধু যে সড়কে তা না, আমরা দেখতে পাচ্ছি আমাদের পানিপথে, জলপথগুলো কিংবা আমাদের আকাশপথ, সেসব জায়গায়ও কিন্তু ধীরে ধীরে আমরা অনেক কিছু হারাচ্ছি। এবং ট্রেন, সেখানেও কিন্তু দেখবেন যে নানা রকম সমস্যা আছে। অর্থাৎ আমাদের সম্পূর্ণ যাতায়াত ব্যবস্থার উপরে একটা প্রভাব তৈরি হয়েছে, মানে সেটা ক্ষতিকর প্রভাব। সেটা নিয়ে কথা বলবো বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজিজিয়া বুক ডিপো ছাড়পত্র অনুষ্ঠান। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজিজিয়া বুক ডিপো ছাড়পত্র অনুষ্ঠান। ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছে আলোচনায়। আমরা যে কথাটা বলতে চেষ্টা করেছিলাম যে আমাদের মানে যানজট যেটা তৈরি করছে অসহনীয় অবস্থা, পাশাপাশি বাড়ছে অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। সেটা কি শুধু রাজধানীতে তা তো নয়, ক্রমাগত বিভাগীয় শহরগুলো এবং জেলা শহরগুলোতে। আপনি যে অটোরিকশার কথা বলছিলেন, সেগুলো এত স্পেস নিচ্ছে, এত জায়গা নিচ্ছে, এবং তাদের কোনো স্ট্যান্ড নেই, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো সড়ক ব্যবস্থাপনায় যে মানে ভয়ঙ্কর জটিলতা তৈরি হচ্ছে, এ থেকে মুক্তির উপায় আপনি যেটা বলছিলেন, ছাড়পত্র দেওয়া খুব কঠিন। দেখেন একটা সময় বলা হতো অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, এখন আর অ্যাক্সিডেন্ট বলে না, শব্দটা ক্র্যাশ। কেন ক্র্যাশ বলে? কারণ অ্যাক্সিডেন্ট বলতে বোঝায় দৈব ঘটনা, বাট রিসার্চ করে দেখা যাচ্ছে যে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটছে এর পেছনে কোনো কোনো কারণ রয়েছে, যে কারণটা চাইলে আমরা থামাতে পারতাম। বাট আমরা এই অনাগ্রহ না বুঝে বা আমাদের অ্যাওয়ারনেসের অভাবে দেখা যাচ্ছে যে আমরা এমন কিছু কাজ করছি যার ফলে সড়কে প্রাণ যাচ্ছে এবং অদক্ষ চালক সবচেয়ে বড় ফিটনেস ইন গাড়ি। ডেফিনেটলি। আমি যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি আপনাকে, ঢাকা শহর, আমরা সম্প্রতি চট্টগ্রাম শহরে রোড সেফটি নিয়ে কাজ করে দেখেছি যে ঢাকা শহর এবং চট্টগ্রাম দুটো শহরের উদাহরণ দিয়ে বলতে পারি, সবচেয়ে বেশি আপনার মৃত্যু হচ্ছে পথচারীদের সড়ক দুর্ঘটনায়, এবং চট্টগ্রাম শহরে সেটা হচ্ছে 56%, যেটা সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যারা কিন্তু গাড়ির মধ্যে নেই, গাড়ির বাইরে। তাহলে এখন পথচারীরা তাহলে মৃত্যু এর আগের অংশের সাথে এবার একটু লিঙ্ক করা যাবে, কারণ পথচারীদেরকে আমি ঠেলে নামিয়ে দিচ্ছি রাস্তায়। আমি মনে করি আপনি যে প্রশ্ন করেছেন আমরা কি ছাড়পত্র দিতে পারবো কিনা, আমার মনে হয় যে ছাড়পত্র দেওয়ার আগে মানে একটা প্রশ্ন রাখা উচিত যে সরকার আসলে চায় কিনা যে মানে
কাউকে আমি হকারদেরকে জীবিকার চিন্তা করব, এবং সেখানে অনেক ধরনের অ্যানামলিস রয়েছে শুনি, তারা তো ডেফিনেটলি কোনো না কোনো উপায় থাকছে সেখানে, নাকি আমি মানুষের জীবনটাকে রক্ষা করব? কারো জীবিকার জন্য কিন্তু কারো জীবন চলে যেতে পারে না। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে পথচারীরা মৃত্যু ঝুঁকি কেন? কারণ তারা ক্রসিং করতে গিয়ে মারা যাচ্ছে, হাঁটতে গিয়ে মারা যাচ্ছে। এবং এই যে ক্রসিং ফ্যাসিলিটিগুলা এবং হচ্ছে যে আমাদের ওয়াকিং ফ্যাসিলিটিগুলা অ্যালং দ্য রোড, এগুলো যখন পর্যাপ্ত থাকে না, মানুষ রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে আসলে কিন্তু কনফ্লিক্ট বেড়ে যায় ইয়েদের সাথে। শুধু তাই না, আমাদের কিন্তু পথচারীদের জন্য যেমন চালকরা কিছু বেপরোয়া আচরণ রয়েছে। আপনি বললেন যে অদক্ষ চালক, বা আমি মনে করি কি আমাদের চালকরা দক্ষতা চাইতো তাদের যে সেফটি সেন্স, যেটা দেখেন এই অনেক ব্যাপারটাও কম। গ্রো করে নাই না। আর কি। কারণ কি আমি বলি যে আমরাই চালকদেরকে একটা প্রতিযোগিতা করার র্যাট রেসে ফেলে দিচ্ছি। কেন? কারণ আমি তাকে সকালে উঠেই সে ৩,০০০ টাকা মালিককে দিয়ে বাসটা নিয়ে বের হয়, অর্থাৎ তাকে ৩,০০০ টাকা তো তুলতে হবে আগে, তারপর হচ্ছে তার অন্যান্য খরচ মিলে ৬,০০০ টাকার মতো, ৫ থেকে ৬,০০০ টাকা সে যদি ইনকাম করতে পারে ৫০০ টাকা নিয়ে বাসায় দিতে পারবে। তো আমি চালককে, অথচ হওয়ার কথা ছিল পুরোটা উল্টা, যে মালিক চালককে বেতন দিবে, মালিক বিজনেসটা করবে। এখন বিজনেস করছে চালক, ফলে সে তো রেকলেস চালাবে। আমি কেন চালককে এই প্রতিযোগিতা করতে দিচ্ছি? একজন চালক কতক্ষণ সে মানে তার এই কনসেন্ট্রেশন ধরে স্ট্যামিনা রাখবে? থাকে না তো, স্ট্যামিনা আপনি থাকে না। খেয়াল করে দেখেন যে আপনি যানজটের সময়ে, গরমের সময়ে যখন আপনার জ্যামে বসে আছেন, আপনি একজন চালকিত মানুষ, তার অনেক দেখা যায় তার ওয়াশরুমের প্রয়োজন হয়, তার কিনা একটু অনেক তেষ্টা সমস্যা। পায়, এত কিছুর পরে সে করছে, দক্ষতা আছে, তার সেফটি সেন্স। আমরা কেউ কখনো তাদেরকে ডেকে নিয়ে এসে একটু প্রশিক্ষণ দেওয়া, দেখেন একটু লাইসেন্স নেওয়ার সময় কিন্তু একজন চালক মানে কোন কোন ইনস্টিটিউট থেকে শিখেছে এটা ম্যান্ডেটরি হওয়ার কথা ছিল, যেটা পৃথিবীর সকল দেশে রয়েছে, যে ট্রেনিং থেকে কোনো ইনস্টিটিউট থেকে শিখেছে কিনা। কারণ ইনস্টিটিউট সেটাই। থেকে শিখলে যেটা হয় কি, তার ভিতরে একটা প্রফেশনালিজম গ্রো করে। বাট আমরা কিন্তু শিখছি কোথা থেকে? ওস্তাদের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, তাই না? এখন ওস্তাদ যতটুকু জানে ততটুকুই সে শিখাবে, এবং সে কি জানে ভালো মন্দ সেটা, সে স্টিয়ারিংটা চালানো, বেসিক কিছু আইটেম সে জানতে পারে। অথচ নিয়ম আছে, বিআরটিতে নিয়ম আছে, ইনস্ট্রাক্টর নাম নাম্বার দিতে হয়, সেটা কিন্তু আমরা চেক করি না। উস্তাদ তো শেখায় যে তুমি রোডে অ্যাক্সিডেন্ট করলে কিভাবে পালাবা। মানে সে তো দেখে, কারণ যারা ড্রাইভার হয়েছে, ওস্তাদও কিন্তু ড্রাইভার হয়েছে একজন হেল্পার হয়ে, আগে সে হেল্পার ছিল, সে দেখেছে তার ওস্তাদ কি করেছে, সে এখন সেটাই শিখছে। তো আমার কাছে মনে হয় আমরা কিছু কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন সরকার নেওয়া উচিত, যে আমি যদি ড্রাইভার, কিন্তু আসলে একটা বড় পেশাদারিত্বের কাজ, বড় একটা এবং পেশাদারি। সেই পেশাদারিত্বের কাজ। আমাদের এত বেকার যুবক, দেখেন আমরা দেশের বাইরে কাজের বুয়া এক্সপোর্ট করি, হোয়ার ইজ এত দক্ষ মানে চালকের প্রয়োজন রয়েছে দেশের বাইরে। বাট আমরা কিন্তু একটা ভালো ইনস্টিটিউটগুলো করে কিন্তু ভালো চালক, যে কিনা গাড়ি চালানো জানবে, ডিফেন্স ড্রাইভিং জানবে, ভাষাগত দক্ষতা জানবে, ইংলিশ, ফ্রেঞ্চ একটু যদি আমরা শিখিয়ে দিতে পারি তাদেরকে, এই চালকরা কিন্তু আমি দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারবো। একদম সত্যি কথা। আমাদের পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের অবশ্যই এটা যুক্ত, যে সেই সব খাতগুলোকে তারা স্ট্রেংথেন করে না, এবং কি হলে আমরা এটাকে রপ্তানি করতে পারি সেটাও তারা দেখে না। Definitely. আপনি বলছেন যে ফুটপাতে নানা রকম বাজার বসায়। আমি যখন যুক্তরাজ্যে গেলাম তখন বাঙালি পাড়া যেটা, সেখানে আমি গিয়েছি, আমি দেখেছি তাদেরও বাজার হয় ফুটপাতের উপরেই হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দিনে, right. যে তারা এখানে 3 ঘন্টা বিক্রি করতে পারবে এই সময়, এর বাইরে আর না। আমাদের তো সারাদিন ফুটপাত সারাদিন পারে চাইলে। এবং শুধু তাই না, আপনি যুক্তরাষ্ট্র তো একটা উন্নত দেশ, যুক্তরাজ্য উন্নত দেশ, যেটা হচ্ছে ইভেন পাশাপাশি আপনি ইন্ডিয়া বা নেপালও যদি বলি, আমি সম্প্রতি দেখে এসেছি সেখানে, তারাও কিন্তু, নেপাল তো আমাদের চাইতে উন্নত না, বা সিস্টেম এত ভালো বলবো না, কিন্তু তারা তো রাস্তার কিছু রুলস তারা ফলো করে। তার মধ্যে একটা হচ্ছে হকার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় বসতে পারবে, এর বাইরে তারা বসতে পারবে না, এবং মনিটরিংটা প্রচুর। ইভেন সেখানে কিন্তু হর্ন বাজালেও কিন্তু পুলিশ চেক করতে পারছে, কারণ তাদের প্রচুর মনিটরিং রয়েছে, সিসিটিভি রয়েছে, এবং প্রচুর সিভিল ড্রেসে পুলিশ ঘুরছে। আইনের শাসনটা থাকতো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় সবচেয়ে আইনের শাসনটা আমাদের একদমই আমরা পাচ্ছি না। আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতা, সেটাও আমাদের দরকার, কারণ স্বাধীনভাবে বিচার করতে হবে। আমরা জানি যে একটা ড্রাইভার যখন সে অ্যাক্সিডেন্ট করে, দেখা যায় তার ফল্ট, কিন্তু তার কোনো সেরকম শাস্তি হচ্ছে না, তো অন্য ড্রাইভারের উৎসাহিত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই দেখা দরকার। সবচেয়ে বড় কথা যে যানবাহনগুলো সড়কে চলে সেগুলো খুবই অনুপযুক্ত, এবং এগুলোর নিয়ন্ত্রণ রাখাও খুব কঠিন। এগুলোর ব্রেক ফেল করে, এরা কি করে সড়কে চলে, সেই বিআরটিএ সে জবাবটা কি দেবে জনগণের কাছে?
দেখেন এখানে প্রথমে হচ্ছে একটা ফিটনেস নিতে হয় প্রতিটা গাড়িকেই, তাই না? তো ফিটনেসের সময় কিন্তু যে আইটেমগুলো চেক করার কথা বিআরটিএ যদি সেটা দেখে পুলিশের কাজটা কমে যায়, তার কিন্তু ফিটনেস সার্টিফিকেট দেখে। সেটা এখন আপনি এখন বলছিলেন। যেটা হয়েছে কি জানেন, ফিটনেস সার্টিফিকেট রয়েছে কিন্তু আপনি দেখেই বুঝবেন এই গাড়িটা ফিটনেস মানে ফিট হওয়ার উপযুক্ত না। দেখলেই বোঝা যাবে। দেখলে বোঝা যাচ্ছে, আপনার তো দেখে বোঝা যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে আমরা পুলিশকেই কেন ওভারলোডেড করে দিচ্ছি? হ্যাঁ, পুলিশকে আমরা ইকুইপ করতে হবে, ডেফিনেটলি তাদের একটা বড় দায়িত্ব রয়েছে। কিভাবে তাদেরকে ডিজিটালাইজ করা প্রয়োজন। পুলিশের দ্বারা যে অনেকে হয়রানি হয় না তা না, কিন্তু সেক্ষেত্রে আমার ডিজিটাল সিস্টেম প্রযুক্তি ব্যবহারটা খুবই একদম। প্রয়োজন। ফর ইনস্টেন্স, আমি কেন একজন আইন যে কিনা সিগন্যাল ভায়োলেশন করছে বা আমি সিগন্যাল তাকে আমার ইনস্ট্যান্ট ধরার প্রয়োজন নাই। আমার যদি সিসিটিভি থাকে 3 মাস পরে হলেও যেন তার কাছে ফাইনটা চলে যায়। দেন হচ্ছে যে পুলিশও যখন কারোর সাথে আপনার 1-to-1 ডিসকাশন করবে, তখন কিন্তু তার বডি ক্যাম যদি অন করে রাখে, দেখা যাবে যে একটা ট্রাস্ট অর্ডিনেন্স ব্যাপারটা গ্রো করে। একদম সত্যি। আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আমরা যে রাস্তার যে ছোট হয়ে আসছে এবং আমরা যে ঘরবাড়িগুলো আমাদের যে বানানো হয়, আমাদের এর সঙ্গে তো রাজুক যুক্ত। তো রাজুক যে এই যে রাস্তা দখল করে বাড়ি বানানোর যে প্রবণতা, রাস্তা ছোট করে ফেলা, যেটা ম্যাপের মধ্যে আছে, যেটা একটা নগর পরিকল্পনার মধ্যে আছে, সেই জায়গাগুলো তো দখল করে ফেলে। তো এই বাড়ির মালিকগুলোর সঙ্গে কথা বলা, অ্যাওয়ারনেস বিল্ড আপ করার তো রাজুকের কাজ, তাই না? দেখেন শুধু তাই না, আপনি যে কোনো বড় শপিং মলে যান, নাম বলছি না, বা শপিং মলে যান, দেখবেন শপিং মলে যে পার্কিং স্পেস থাকার কথা সেই পার্কিং স্পেসে এখন হচ্ছে দোকান, একেবারে মানে আপনার মোবাইলের দোকান অথবা অন্যান্য দোকান করে কিন্তু তারা পার্কিং স্পেস। তাহলে এখন গাড়ি তাদের ওই শপিং মলে গাড়ি কাস্টমাররা পার্কিং করছে কোথায়? তারা সরকারি রাস্তার উপরে কিন্তু একটা নিজেরাই একটা লেন দখল করে নিয়েছে তাদের গাড়ি আসা যাওয়া করার জন্য। তো সরকারি রাস্তায় একজন ব্যক্তির কোম্পানি যদি ব্যক্তির মার্কেটের জন্য যদি আমি ছেড়ে দিই, তো এটা তো সবার চোখের সামনে ঘটছে। মানে এটা কি রাজুক দেখছে না বা কর্তৃপক্ষ দেখছে না? এটা সবার চোখ, কিন্তু এখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন একজন যদি রুলস ভায়োলেশন করে, দেখেন ডেভিয়েশনগুলো তো আস্তে আস্তেই হয়। একজন যখন দেখবে যে তাকে তো কিছু ধরছে না, তাহলে আমিও তাহলে সেটা করি। বাড়ছে দিনে দিনে যানজট সমস্যাটি। এর সঙ্গে সরকারের, রাষ্ট্রের, রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা যেরকম কিছুটা দায়ী আমাদের অসচেতনতা। আমরা আরও সুন্দর করে আমাদের জীবনকে পরিগঠন করতে পারি, আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। শুধু ঢাকা শহর নয়, আমরা ঢাকার বাইরে বিভাগ এবং জেলাগুলোতেও ক্রমাগত সংক্রামক ব্যাধির মতো যানজটে আক্রান্ত হচ্ছি। এর থেকে আমাদের মুক্ত হতেই হবে এবং এদেরকে ছাড়পত্র দিতেই হবে। সেটি হচ্ছে আমাদের মূল চাওয়া এবং প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা যানজট মুক্ত দেশ চাই, যানজট মুক্ত নগর চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক।